7 নম্বরে বলতেছিল 7 নম্বরে ছিল হলো আমাদের প্রথমে দেওয়া ছিল হচ্ছে ইয়ার ইন্ডেড কারেন্টলি pays an annual year ended dividend currently pays dividend দেওয়া ঠিক আছে কারেন্টলি pays dividend বলতে D0 দেওয়া আছে 2.50 তুমি কত কি ধরছো D1 ধরছো নাকি D0 2.50 দেওয়া আর ডিসকাউন্ট ইনক্রিজ রেট 5% গ্রোথ রেট 5% দেওয়া D1 বানাইতে হবে আগে 2.5 কে D1 বানাইতে স্যার আপনার কথা স্যার বোঝা যায় না। হ্যালো ঠিকই তো আছে ঠিক আছে সবাই বাকিরা শুনতেছো হ্যালো স্যার আস্তে আস্তে হ্যালো আচ্ছা দেখো আমাদের সাথে কি তুমি কি 2.50 কি ধরছিলা D1 না D0 ধরছিলা স্যার আমি D1 ধরছি। এই জন্য হয় না D0 ধরে কাজ করে হয়ে যাবে এটা 8 পারছো 8 বলে পারেন 8টা দেখি the Walton আর স্যার পারি নাই। the Walton Corporation kindly paid dividend টাকা 10 per share which expected to increase 2% per year D0 দেওয়া আছে 10 এবং আমাদের expected to increase অর্থাৎ growth rate দেওয়া আছে 2% মার্কেট প্রাইস দেওয়া আছে 100 টাকা কস্ট অফ ইকুইটি কত হবে ঠিক আছে কে এর মান বের করতে বলছে আমরা 8 নাম্বারটা করি ভাইয়া যদি ইয়ার ইন্ডেড ডিভিডেন্ড বলে তাহলে কি হবে? ডি নট হবে না D1 হবে? D1 হবে 7 নাম্বার D1 তো না আগে তাহলে কারেন্টলি লেখা আছে আগে কারেন্টলি লেখা আছে কারেন্ট পেজ লেখা থাকার কারণে এখানে ডি নট হ্যাঁ হচ্ছে না, হ্যাঁ এটাই ঝামেলা হয়েছে। গিভেন আমাদের 9 নাম্বার কত জানি 8 গিভেন প্রথমে দেওয়া আছে ডিভিডেন্ড 10 টাকা জির মান দেওয়া আছে 2% মার্কেট প্রাইস পার শেয়ার পি নট দেওয়া আছে 100 সেখান থেকে আমাদের এখন বের করতে হবে কস্ট অফ ইকুইটি কত মান বসায় দিই D1 হবে যেহেতু গ্রোথ রেট আছে 100 টাকা কস্ট অফ ইকুইটি বের করতে হবে জি হলো 2% D1 বানাইতে হবে D0 into 1 plus G D0 কত 10 1 plus G হলো 2 10.20 আছে তাহলে এটা যদি আমি এখানে আনি KE minus 0.02 is equal to 10.20 আর নিচে হলো 100 KE is equal to KE minus 0.02 এখানে 0.1020 হবে K is equal to 0.1220 হবে K is equal to 12.20% ঠিক আছে 12.20%
চলো বলি। ভাইয়া এই অঙ্কগুলো কি আমরা আগে করছিলাম? হ্যাঁ, সেকেন্ড ইয়ারে। স্যার 7 এর কি D0 2.50 হবে? D0 ও হ্যাঁ, না সরি, কি বললা যে D0 কত? না 10 টাকা, 10 টাকা ঠিক আছে। স্যার 7 সাথে 2.50 হলো D0 আর মান। জি এর মান কি 5%? হ্যাঁ, জি এর মান 5%। আর হচ্ছে কি 8%। হ্যাঁ 8%। শেষ হয়েছে? শেষ হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ শেষ। আমরা যাবো 9 নাম্বার অঙ্কে। 9 কি করছি না? 9 করছি 10। ভাইয়া একটু রাখেন, কাটেন না। দশে যাবো, হয়েছে? হ্যাঁ হয়েছে। 10-এ বলতেছে মীরা মোটরস ইজ কারেন্টলি সেলস ফর টাকা 50 পার শেয়ার। প্রতিটা শেয়ারে বর্তমান কারেন্ট মার্কেট প্রাইস দেওয়া আছে 50 টাকা, ডিভিডেন্ড দেওয়া আছে 3 টাকা, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যদি 14% হয় তাহলে গ্রোথ রেট জি এর মান কত? তাহলে এই সূত্রটাই আমরা মাত্র যে সূত্রটা লিখছি ওই সূত্রটা দিয়ে করব, শুধু জি এর মানটা বের করবো। জি এর মান এই অঙ্কে নেই, আগের অঙ্কে কে এর মান ছিল না, আর এই অঙ্কে জি এর মান মিসিং আছে। সেম ভাবে আমরা কাজটা করব। সূত্র আর মুছলাম না, মূল সূত্র এটাই হবে। কতটা? 10। তো D0 মান হলো 3 টাকা, 50 টাকা শেয়ারের দাম দেওয়া আছে, আর কে ই দেওয়া আছে 14%। ঠিক আছে, তো আমরা এখানে কি করব? যদি দেওয়া নাই আমরা ভেঙে লিখব এখানে। অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া আছে 50 টাকা, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 14%, গ্রোথ রেটটা বের করতে বলছে। D1 বানাইতে হলে কি করতে হবে? আমাকে D0 এর সাথে 1 প্লাস জি গুণ করতে হবে। যেহেতু জির মান নেই জন্য আমরা এখানে ভেঙে লিখলাম 50 is equal to D1 হলো 3 1 plus G divided by 0. আমরা গুণ করে দিই একবারে। 50 এর সাথে 14.14 গুণ করলে কত হয়? 50 এর সাথে 0.14 গুণ করলে কত হয়? 7 নাকি কত জানি? স্যার 7। তাহলে এখানে আসতেছে হলো 7 minus 50G, আর ওইখানে থাকতেছে 3 plus 3G। তাহলে এই 3Gটা ওইখানে 3Gটা ওই পাশে নিয়ে যাই, 7 minus 3 3G plus 50G। এখানে হলো 4 is equal to 53G। তাহলে 4 কে 53 দ্বারা ভাগ করব, G এর মান বের হবে। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করব শেষে। কত আসে? স্যার 0.075। 0.075, 7.5%। 7.5%।
স্যার আরেকবার একটু বুঝাবেন। কোশ্চেনে প্রথমে দেওয়া আছে ডিভিডেন্ড পার শেয়ার 3 টাকা, মার্কেট প্রাইস পার শেয়ার 50 টাকা। 3 টাকা লিখছি, 50 টাকা লিখছি, আর কস্ট অফ ইকুইটি বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে 14%। বলছে গ্রোথ রেট কত হবে। আমরা কি করছি, মার্কেট প্রাইস পার শেয়ার বসাইছি 50 টাকা, তারপরে কে এর মান বসাইছি 14%, আর যেহেতু জি এর মান চাইছে তার মানে অবশ্যই উপরে D1 হবে। D1 এর মান আমাদের সাইডে করি, ওই সাইডে না করে আমরা এখানে দেখাই দিচ্ছি, কারণ জি এর মান তো নাই। D0 × 1 + G, ডি এর মান কত 30, 3, 1 + G টা আমাদের বের হবে। এরপর আমরা এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি। 50 এর সাথে 0.14 গুণ করলে 7, 50 এর সাথে G গুণ করলে 50G, আর D0 এর মান হলো 3, 1 + G, তারপরে আমরা সাইড চেঞ্জ করে যোগ করছি। ঠিক আছে, শেষ হলে বলবো, আমরা নেক্সট অঙ্কে যাব। হ্যাঁ ভাইয়া শেষ। এখন আমরা আরেকটা রুলস দেখবো, ওই রুলসের অঙ্ক সামনে কয়েকটা বাদ রাখছি, ওইগুলো করবো। যদি আমরা আরেকটা রুলস দেখবো, এখন দেখবো হলো, আমরা দেখো অলরেডি এই দুইটা রুলস দেখছি। একটা হলো ডিভিডেন্ড মডেল, অর্থাৎ জিরো গ্রোথ মডেল, কোনো যদি গ্রোথ না থাকে অর্থাৎ জি এর মান না থাকে তাহলে এটা করি, এটা আমরা প্রথম অঙ্কে শিখছি। তারপরে আমরা শিখছি যে যদি ডিভিডেন্ড দেওয়া থাকে এবং এটা কনস্ট্যান্ট থাকে, দেওয়া থাকবে কিন্তু একটাই থাকবে, এটা ওই একটার কোনো পরিবর্তন হবে না, তাহলে এই সূত্র যেটা আমরা এই মাত্র করলাম। আর একটা আছে কি 4 নম্বরে ভেরিয়েবল গ্রোথ মডেল। 1 নাম্বারটা এখনো দেখি, 1 নাম্বারটা আরো পরে আসবে। এখন শিখবো হলো ভেরিয়েবল গ্রোথ মডেল। এই মডেলটারই অঙ্কে বেশি আসে, 10 মার্কের যদি অঙ্ক আসে তাহলে এই মডেলের আসে, আর ওইগুলো আসে 4 মার্কের জন্য। এই মডেলে আমাদের 3টা কাজ করতে হয়। ঠিক আছে, 3টা স্টেপ করে আমাদের শেয়ারের বর্তমান মূল্য বের করতে হয়। প্রথম কাজ হলো ডিভিডেন্ড বের করতে হবে। গ্রোথ রেট এক এক সময় এক এক রকম থাকবে প্রশ্নে। ঠিক আছে, একটার বেশি দেওয়া থাকবে অর্থাৎ গ্রোথ রেট, একটা থাকলে তো আমরা এই নিয়মে করবো না, আর একটার বেশি যদি থাকে তাহলে আমরা এই ফরম্যাটে করব, অর্থাৎ প্রতি বছর কত করে বাড়ে সেই অনুযায়ী আমাদের ডিভিডেন্ড বের করতে হবে। আগে ফার্স্ট কাজ হচ্ছে প্রত্যেক বছরে আলাদা আলাদা ডিভিডেন্ড বের করতে হবে। তো অনেকটা চক্রবৃদ্ধির মতো, যে মনে করো প্রথম বছর 10% ডিভিডেন্ড দেওয়া হয় 10 টাকার, তাহলে 1 টাকা, পরবর্তী বছর ওই 11 টাকার উপর আবার ডিভিডেন্ড হবে। এরকম যত বছর যাবে ততই মনে করো মেন টাকা আর ডিভিডেন্ডের টাকা যোগ হয়ে হয়ে আমাদের ডিভিডেন্ড গুলো বের করতে হবে। এরকম কয়টা হবে সেটা ডিপেন্ড করতেছে আমাদের গ্রোথ রেট কত বছর পর্যন্ত দেওয়া আছে তার উপর। এটা 1 বলতে ইয়ার 1 এরটা বের করছি, ইয়ার 2, ইয়ার 2 এর ডিভিডেন্ড, ইয়ার 3 ডিভিডেন্ড, এরকম যত ইয়ার দেওয়া থাকবে অতগুলো আমাদের ডিভিডেন্ড বের করতে হবে। একই ওয়েতে যখন আমরা D1 বের করবো তখন সাহায্য নেব D0, আবার D2 যখন করবো তখন সাহায্য নেব D1 এর, অর্থাৎ এখানে একটা রেজাল্ট বের হবে, এটা নিয়ে কাজ করবো। আবার D3 যখন করবো D2 এর যে রেজাল্ট, ওই রেজাল্টটা নিয়ে আবার D3 বের করবো, মানে একটা রেজাল্ট দিয়ে আরেকটা বের করবো আমরা। তারপরে পরবর্তী কাজ হচ্ছে শেয়ারের ভ্যালু বের করতে হবে, অর্থাৎ সর্বশেষ বছর, মনে করো অঙ্কটা হলো 5 বছর দেওয়া, তাহলে পঞ্চম বছরের মার্কেট প্রাইস পার শেয়ার কত সেটা বের করবো। ঠিক আছে, সূত্রটা হলো D3/KE - G। এখন D3 হইতে পারে, যে কোনো মান হইতে পারে, কারণ আমরা তো আর জানি না যে এখানে বছর কতগুলো দেয়। যত বছর হবে, মনে করো 5 বছর, তার মানে D5 নাম্বারে যে রেজাল্ট আমরা বের করব সেই 5 নাম্বারের রেজাল্ট আমরা এখানে বসাবো, নিচে KE থাকবে, এবং 5 নাম্বার ইয়ারের গ্রোথ রেটটা কত ছিল সেটা বসাবো। অর্থাৎ অঙ্কের লাস্ট ইয়ারে যেটা থাকবে, যেই বছরটা থাকবে ওই বছরের ডিভিডেন্ড বসাবো, ওই বছরের গ্রোথ রেট বসাবো, এবং তার আগের বছরের আমরা প্রাইস বের করবো। ঠিক আছে, তার পূর্বের বছর। তারপর সর্বশেষ বের করবো হলো আমরা এই যে এখানে 3টা ডিভিডেন্ড বের করলাম, এই 3টার বর্তমান মূল্য বের করবো, প্লাস আর শেষের বছর যে আমরা এই টাকাটা পাইতেছি এটাকেও ডিসকাউন্টিং করতে হবে। তাহলে দুইটা জিনিসকে ডিসকাউন্টিং করতে হবে, এক হলো ডিভিডেন্ড আর একটা হলো আমাদের ওই যে আসল টাকার ডিসকাউন্টিং, যেটা আমরা বন্ড ভ্যালুয়েশনের প্রথম সূত্রের মধ্যে দেখছিলাম, যে ইন্টারেস্টকে প্রথমে আমরা ডিসকাউন্টিং করছি, ভুল করে যাই একটু, এই যে ইন্টারেস্টকে কেন আসলো না এখানে? ইন্টারেস্টকে আমরা প্রেজেন্ট ভ্যালু তৈরি করছি, আর আসল টাকাকে প্রেজেন্ট ভ্যালু তৈরি করছি, দুইটা মিলে হচ্ছে আমাদের বন্ডের ভ্যালু হইতেছে। তো এইখানে এভাবে দেওয়ার কারণ হলো প্রতি বছর সুদ কোনো সময় পরিবর্তন হয় না, সুদ সবসময় ফিক্সড থাকে।
ঠিক আছে। বন্ড একটা ফিক্সড বিয়ারিং সিকিউরিটি, ইন্টারেস্ট সিকিউরিটি, অর্থাৎ বন্ড সবসময় একটা নির্দিষ্ট হারে প্রতি বছর সুদ দেবে, এটা কোনো সময় বাড়বে না কমবে না। কিন্তু আমাদের শেয়ার যেটা, শেয়ারে কিন্তু আপ ডাউন হতে পারে, বাড়তে কমতে পারে। এই জন্য আমরা চাইলে একসাথে অ্যানুইটি সূত্র দিয়ে করতে পারবো না, আমাকে ভেঙে ভেঙে সিঙ্গেল ইয়ারের কাজগুলো করতে হবে, প্লাস শেষের এই কাজটা বন্ডেও হবে, স্টকেও হবে। ঠিক আছে। তো এইখানে আমরা তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো? এখন যে অঙ্কটা দেখবো, যে তিনটে স্টেপ ফলো করবো। হ্যাঁ, এটা অন্য আর একটা কাজ, এখানে না, এটা ওয়াইটিএম পরে চাপ এখানে। এই তিনটা কাজে আমাদের এই অঙ্কের মধ্যে, ঠিক আছে, তিনটা স্টেপ ফলো করতে না। শেষের বছরের আমরা ডিভিডেন্ডটা শুধু বের করি, আর তার পূর্বের বছরের প্রাইসটা বের করার জন্য। শেষের বছরটা আমাদের কাউন্ট হবে না, এটা আমরা ওই যখন অঙ্ক করতে যাব তখন আরেকটু ক্লিয়ার করে দেব আমরা। এই হলো আমাদের অঙ্ক, আমাদের 2 নাম্বার অঙ্কতে যাই। হ্যাঁ, 2 নাম্বার অঙ্কটা অনেকবার আসছে। বাংলাদেশি ল্যাম্পস লিমিটেড ইজ কারেন্টলি, এই অঙ্কটা একবার ওই যে তোমার 7 কলেজের একটা স্টুডেন্ট একবার ফোন দিছে, তো বেশি তেমন একটা অঙ্ক করে নাই, পরে বলতেছে তো যে আমি বন্ড স্টক করছি, ইম্পর্টেন্ট একটা বলে দেন। বলছি বন্ড স্টক তো বেশি একটা আসে না, সি পার্টে যদি একটা অঙ্ক আসে তাহলে ওই বাংলাদেশি ল্যাম্পস কোম্পানি নামে একটা অঙ্ক আছে, বোর্ডে আসছে, খুঁজতেই পাবেন। ওর বলে যে পরীক্ষার দিয়ে আইসে পরে বলছে যে ওইটাই আসছে, একটা বলছি না, একটাই আসছে। আচ্ছা, Bangladeshi Lamps Limited currently pays an annual dividend of টাকা 18 per share of common stock. বলতেছে কি, বাংলাদেশি ল্যাম্পস কোম্পানির একটা ডিভিডেন্ড দেওয়া আছে, কারেন্টলি ডিভিডেন্ড বলছে। হ্যাঁ, D0 দেওয়া আছে 18 টাকা। The required rate of return of the common stock of the company is 12%. Required rate of return মানে আর এর মান বা কে এর মান দেওয়া আছে আমাদের 12%। দুইটা মান পেলাম আমরা, D0 আর হলো কে। Estimated the value of the common stock under assumption that dividends are expected to grow at annual rate of 5% for each of next 3 years. বলছে নেক্সট 3 ইয়ারে, অর্থাৎ প্রথম বছরের শেষে, দ্বিতীয় বছরের শেষে, তৃতীয় বছরের শেষে আমাদের গ্রোথ রেট হবে কত পার্সেন্ট করে? গ্রোথ রেট ধরতে হবে 5%। প্রথম 3 বছর আমরা গ্রোথ রেট ধরবো 5%, followed by the constant growth rate of 4% for year 4 to infinity. চতুর্থ বছর থেকে ইনফিনিটি বলতে এরকম ভাবে চলতেই থাকবে 4% হারে। তাহলে আমরা দুইটা গ্রোথ রেট পেলাম। প্রথম গ্রোথ রেটটা হলো 3 বছরের জন্য, আর দ্বিতীয় যে গ্রোথ রেটটা দেওয়া আছে এটা চতুর্থ বছর থেকে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। তাহলে আমরা এখানে টোটাল ডি বের করবো কয়টা? টোটাল ডি বের করবো হলো 4টা। ঠিক আছে, কারণ আমাদের সর্বশেষ 4 নাম্বার ইয়ারের কথা বলা আছে, এই জন্য আমরা D1 2 3 4 বের করব। তো আমরা 4 বছরের ডিভিডেন্ড বের করব এবং তার পূর্বের বছরের অর্থাৎ তৃতীয় বছরের প্রাইস বের করব। ঠিক আছে, শেয়ারের তৃতীয় বছরের মার্কেট প্রাইসটা কত ছিল সেটা। আর থার্ড স্টেপে যে আমরা এই 3 বছরের ডিভিডেন্ড প্লাস 3 বছর শেষে যেই আসল টাকাটা ফেরত পাবো, ম্যাচুরিটি ভ্যালু, সেটাকে ডিসকাউন্ট করব। আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। প্রথমে আমরা 4 বছরের ডিভিডেন্ড বের করব। চতুর্থ বছরের ডিভিডেন্ডটা শুধুমাত্র তার পূর্বের বছরের প্রাইস বের করার জন্য কাজে লাগবে, এছাড়া আর ওটার কোনো কাজ হবে না। প্রত্যেকটা অঙ্কে যদি 8 বছরের অঙ্ক হয় তাহলে আমরা 8টা ডিভিডেন্ড বের করবো, আর সপ্তম বছরের শেয়ারের প্রাইস নির্ধারণ করবো। কারণ লাস্টের ডিভিডেন্ডটা আমাদের শুধুমাত্র ইউজ করা হয় শেয়ারের প্রাইস বের করার জন্য। কেন শেষেরটা দিয়ে আমরা তার আগের বছর বের করি তারও একটা উদাহরণ আমরা দেখাবো অঙ্ক করতে। আমরা খাতায় তুলি কি কি দেওয়া আছে। প্রথমে ডিভিডেন্ড দেওয়া আছে না, আর দেওয়া আছে কে এর মান, আর দুটা গ্রোথ রেট দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, এই চ্যাপ্টার থেকে আমাদের কত মার্ক থাকতে পারে? আমাদের সূচিপত্র অঙ্কের শুরুতে, শীটের শুরুতে দেখো লেখা আছে কোন সালে কত আসছে, তো তাইলে বুঝতে পারবা। দেখো শীটের শুরুতে একটা চার্ট দেওয়া আছে। কত জানি দিয়ে প্রথমে কি লিখবো, দেওয়া আছে ডিভিডেন্ড পার শেয়ার, কারেন্ট ডিভিডেন্ড 18 টাকা, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কমন স্টক, কে এর মান দেওয়া আছে 12%, কমন স্টকের প্রথম গ্রোথ রেট আমরা G1 দ্বারা প্রকাশ করলাম, ফার্স্ট গ্রোথ রেট।
প্রথম গ্রোথ রেটটা হলো 5%, আর G2 দ্বিতীয় গ্রোথ রেটটা হলো 4%। ঠিক আছে, তো এটা কত বছরের জন্য? ফর 3 ইয়ার, 3 বছরের জন্য। আর এটা ফর 4, চতুর্থ থেকে টু ইনফিনিটি, চতুর্থ বছর থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত এই 4%ই থাকবে, এটার পরিবর্তন হবে। আর কি, আর কিছু আছে? না, আর কিছু দেওয়া নাই। আমরা এখন আমাদের স্টেপ অনুযায়ী ফার্স্ট স্টেপটা হলো কি, এক্সপেক্টেড ডিভিডেন্ড বের করা, অর্থাৎ প্রতি বছরে ভিন্ন ভিন্ন ডিভিডেন্ড হবে, সেই ডিভিডেন্ড গুলো আমরা বের করব। তো আমাদের ফার্স্ট স্টেপে আমরা যাই। প্রথমে যেটাকে বলি আমরা এক্সপেক্টেড ডিভিডেন্ড বের করবো আমরা। প্রতি বছর কত টাকা করে ডিভিডেন্ড আসে। প্রথমে আমরা তাহলে কি বের করবো? D1 বের করবো, এরপরে বের করবো D2, এরপরে বের করবো D3, এরপরে বের করবো D4। টোটাল 4 বছর, এই যেখানে 3 বছর এবং চতুর্থ বছর, এই জন্য 4টা ডিভিডেন্ড আমরা বের করবো। সূত্র হলো D0 into 1 plus G, D1 into 1 plus G, D2 into 1 plus G, D3 into 1 plus G। তারপরে বসাবো প্রথমে D0 এর মান। D0 এর মান হলো 18, 1 প্লাস প্রথম গ্রোথ রেট হলো 5%। পরেরটা আমরা বের করে বসাবো এখানে, এটাও 5%, পরেরটাও 5%, সর্বশেষ 4%। ক্যালকুলেট করে বলো, দশমিকের পর 2 ডিজিট রাখবো। টাকার অ্যামাউন্ট দশমিকের পর সবসময় 2 ডিজিট রাখবা। এগুলো সব ডিভিডেন্ড, প্রতি শেয়ারে ডিভিডেন্ড কত টাকা করে আসতেছে, কত আসে একটু বলো। এটা ক্যালকুলেট করে তারপর আমাকে বলো। হ্যাঁ, এখানকার যে রেজাল্ট, এই রেজাল্টটা এখানে স্যার, আসবে, এটার রেজাল্ট আবার এখানে যাবে, এখান থেকে এভাবে আসবে। ফার্স্ট সেটা কত? 18.9। এরপর কিছু নাই? না স্যার, এরপরে কিছু নাই। এভাবে একটা অ্যান্সার পরেরটাই বসায় বসায় পরে একবার শেষ করে বলো। ঠিক আছে, দশমিক 8.5, 19.85, 19.85 ইন্টু স্যার 20.84। তারপরেরটা 21.670। 4 দিয়ে করছো কত? 20.84 ইন্টু 1, 20.67, 21.67, 21.67। এই ছিল আমাদের ডিভিডেন্ড বের করা, এটা ফার্স্ট স্টেপ।
আছে? তার মানে আমাদের ইয়ার যতগুলা বলবে চতুর্থ বছর লাস্ট বলছিল, এই জন্য 4 বছরের আমরা ডিভিডেন্ড বের করছি। তারপর আমরা ভাইয়া হুম, ভাইয়া 4 এর উপরে এটা কি দেখছেন? ফর 4 ফোর্থ টিএইচ চতুর্থ বছর, চতুর্থ 4তম বছর। আমরা পরের কাজ করি। পরের কাজটা হলো আমাদের শেয়ারের মূল্য বের করা, অর্থাৎ ম্যাচুরিটি পিরিয়ডে শেয়ারের ভ্যালু কত হবে। ম্যাচুরিটি পিরিয়ডে, ম্যাচুরিটি পিরিয়ড এখানে আমরা বুঝবো কিভাবে ম্যাচুরিটি পিরিয়ড কোনটা বের করবো। আমাদের সর্বশেষ ডিভিডেন্ড হলো কি D4 না, K মাইনাস জি। ওই চতুর্থ বছরের শেষে P3 বের করবো। হ্যাঁ, বুঝবো কিভাবে এটা P3 হবে না 4 হবে, একটু পরে বলতেছি। D4 এর মানটা আমরা একটু বসাই, 6 7, K এর মান হলো 12, আর গ্রোথ রেট চতুর্থ বছরের 4%। আমরা 21.67 কে ভাগ করব 0.08, 270.875, 875 তো 88 লিখতে পারি আমরা। একটা জিনিস খেয়াল করো, আমরা যখন আমরা ভাইয়া আমি না ছিলাম না, D4 পর্যন্ত কেন হইলো এটা বুঝলাম না তো। 4 বছর, চতুর্থ বছর বলছে যে D4 পর্যন্ত আসছে। প্রশ্নে টোটাল 4 বছরের কথা বলা, প্রথম 3 বছর এবং চতুর্থ বছর বলা আছে। প্রথম 3 বছরে 5% গ্রোথ রেট, চতুর্থ বছর থেকে ইনফিনিটি পর্যন্ত হলো 4% রেট। এই জন্য আমরা চতুর্থ বছর পর্যন্ত ডিভিডেন্ড বের করছি, এবং সর্বশেষ যে ডিভিডেন্ড বের করবো তার আগের বছরের প্রাইসটা নির্ধারণ করবো। খেয়াল করে দেখি, আমরা যখন D0 বের করতাম তখন সূত্র লিখতাম এইটা, বুঝতে পারছি? যখন আমরা এর আগের অঙ্ক আমরা করে আসছি, P0 যখন বের করতাম B1/K মাইনাস জি, অর্থাৎ ইয়ার ইন্ডেড প্রাইসের সাথে সাহায্য নিয়ে আমরা একদম শুরুর ভ্যালু কত ছিল সেটা বের করছি। তার মানে কি, আমরা চতুর্থ বছর তৃতীয় বছরের শেষের দ্বারা কিন্তু এই যে এটা বুঝাই দিচ্ছে। হ্যাঁ, D4 তার মানে কি ওই বছরের আমাদের শুরুর ব্যালেন্সটা কত ছিল। তার মানে কি এখানে যদি 4 হয় এখানে হবে 3, এখানে যদি 7 হয় এখানে হবে 6, এখানে যদি 8 হয় এখানে হবে 7, অর্থাৎ তার পূর্বের বছরের আমরা প্রাইস করব। সর্বশেষ আমি যে ডিভিডেন্ড বের করব, তার পূর্বের বছরে প্রাইসটা কত হবে, আর 2 বছরের শুরুর প্রাইসটা কত। তো এখন এটা হলো সেকেন্ড স্টেপ ছিল। থার্ড স্টেপ হলো আমি যে এই যে ডিভিডেন্ড গুলা পেলাম, আবার ইয়ার ইন্ডেড 3 বছর শেষে যে আমরা একটা ডিভিডেন্ড টোটাল অ্যামাউন্ট ম্যাচুরিটি ভ্যালু পেলাম, এগুলো সবগুলোকে ডিসকাউন্টিং করতে হবে। তো এটা কিভাবে করবো, আমাদের থার্ড স্টেপ যেটা, সেটা হলো মার্কেট প্রাইস পার শেয়ার বের করা, পার শেয়ারের বর্তমান মূল্য বের করা। হলো D1 1 প্লাস KE পাওয়ার 1 প্রথম বছর, তারপরে D2 1 প্লাস KE পাওয়ার 2 প্লাস D3 প্লাস P3, অর্থাৎ তৃতীয় বছর যে আমরা ডিভিডেন্ডও পাইতেছি প্লাস শেয়ারের একটা মূল্য পাইতেছি, ম্যাচুরিটি ভ্যালু পাইতেছি, এই পাওয়ার 3। তার মানে এই জিনিসটা শুধুমাত্র আমার এইটা বের করার জন্য কাজে লাগবে, এছাড়া আর কোনো কাজ নাই এটা। ঠিক আছে, প্রথম বছরের ডিভিডেন্ড আমরা বসাই 18.9, কেই ছিল 12 পাওয়ার 1 প্লাস দ্বিতীয় বছরের ডিভিডেন্ড 19.85, কেই মান 1 পাওয়ার 2, তৃতীয় বছরে 2.84 যোগ 270.8 ভাগ 1 প্লাস 0.12 পাওয়ার। ক্যালকুলেট করলে যা রেজাল্ট আসবে এটা আমাদের অ্যান্সার। আর 2-3টা করলে আর ক্লিয়ার হবে।
ফার্স্ট অঙ্ক করছি তো এই নিয়মের করতে করলে হয়। আমরা এই যে ফার্স্ট ইয়ারের এই প্রাইস দিতে পারছি না। ডিভিডেন্ডটা আসছে, সেকেন্ড ইয়ারের ডিভিডেন্ড কত 19.85, তৃতীয় বছরের মান দিয়ে ডিসকাউন্টিং করতেছি। তৃতীয় বছরে আমরা ডিভিডেন্ড পাইতেছি 20.84 এবং তৃতীয় বছরের শেয়ারের মার্কেট প্রাইস পাইতেছি 270.88। ওই দুটোকে যোগ করে তৃতীয় বছরের ডিসকাউন্টিং, শুধুমাত্র এই ইয়ারটা কাজে লাগবে আমাদের, তার পূর্বের বছরে ডিভিডেন্ড মার্কেট প্রাইস পার শেয়ার বের করা। অর্থাৎ 3 নাম্বার বছর শেষে শেয়ারের মার্কেট প্রাইস কত আছে। বুঝছে? ভাইয়া এইগুলা কি ডাইরেক্ট বের করবো নাকি ব্যাঙ্গে ব্যাঙ্গে বের করবো? ভেঙে ফেলা যাবে। একবারে করা যায়, না করাটাই ভালো। ভেঙে করলে সামান্য কিছু 1 টাকা 2 টাকা ছিল। প্রথমটা আসবে হলো 0.9 ভাগ 1.1, প্রথমটা 16.875 করে লিখে দিই 16.875। স্যার টোটাল কত আসে? 240.344। ভাইয়া আমার হয়েছে 241.12। একবারে করে নাকি? এই যে 40 41 এরকমই হবে, 1 টাকায় বেশি হ্যাঁ স্যার, না না ভাই, আমি একবারে করে নেই। 240.341, 341 না লিখলে চলবে, অসুবিধা নেই। 2 টাকা 1 টাকা এদিক সেদিক হইতে পারে, কারণ পয়েন্টের কাজ তো। এই ছিল আমাদের অঙ্ক। তো আমরা আরেকটা যদি করি আরেকটু ক্লিয়ার হতে ভাইয়া পারবো। এমনি কি ডাইরেক্ট লেখা যাবে, পয়েন্ট দিতে হইব না? না, পয়েন্ট লাগবে না, দিলেও চলে, না দিলেও চলে, কোনো সমস্যা না। এখন আমরা
আরেকটা এই নিয়মের অঙ্ক করব। আমরা এখানে বাদ রাখছিলাম 5 নাম্বারটা দেখি, ডিটারমাইন দ্য প্রাইস অফ শেয়ারের প্রাইস বের করতে বলছে ইউরোকোলা কোম্পানি ফ্রম দ্য ইনফরমেশন গিভেন। ভাইয়া এগুলা কি বাড়ির কাজ ছিল? না এগুলো করাই নেই, বাদ রাখছিলাম। তো আমাদের প্রথমে কারেন্টলি ডিভিডেন্ড দেওয়া আছে 2 টাকা, গ্রোথ রেট দেওয়া আছে 4 গ্রোথ রেট অফ দ্য ফর ফার্স্ট 4 ইয়ার, প্রথম 4 বছরে গ্রোথ রেট 6%, এবং গ্রোথ রেট দ্য ডিভিডেন্ড ফর নেক্সট ইয়ার হলো 10%, অ্যাট লাস্ট পারপিচুয়াল গ্রোথ রেট আছে 7%। তাহলে আমাদের আমাকে গ্রোথ রেট কয়টা? টোটাল 3টা গ্রোথ রেট দেওয়া, প্রথম 4 বছর, পরবর্তী 3 বছর, তাহলে টোটাল 7 বছর হলো। আবার পারপিচুয়াল বলছে একটা, ঠিক আছে? তার মানে আমরা টোটাল 8টা ডি বের করবো, ঠিক আছে? 4 বছর, 3 বছর, আর পরবর্তীতে আর একটা বছর বের করতে হবে, শেষের বছরের পারপিচুয়াল গ্রোথ রেট বলছে, অর্থাৎ 8ম বছর থেকে ইনফিনিটি পর্যন্ত আমাদের 7% করে রেট হবে, এবং ডিসকাউন্ট রেট 16%। তাহলে আমাদের এই অঙ্কে আগে ফার্স্ট কাজ হচ্ছে 8টা ডি বের করা, ঠিক আছে? 8টা ডি বের করবো আমরা, 1 থেকে 8 পর্যন্ত ডি বের করবো। প্রথমে ডিভিডেন্ড দিছে প্রশ্নে, সেম অঙ্কই, ওইটা করছি 4 বছরে, এটা হলো 7-8 বছরে। গ্রোথ রেট ফার্স্ট 4 ইয়ার, গ্রোথ রেট অফ ডিভিডেন্ড ফর ফার্স্ট 4 ইয়ার, 4 বছরে হলো 6%। ফর 4 ইয়ার, 4 বছরে আমাদের গ্রোথ রেট হলো 6%। সেকেন্ড গ্রোথ রেটটা হলো 10%, এটা হলো ফর নেক্সট 3 ইয়ার। আরেকটা গ্রোথ রেট দেওয়া আছে, সেটা হলো 7%, এটা হলো ফর 8 টু, অর্থাৎ 8ম বছর থেকে ইনফিনিটি পর্যন্ত, বা পারপিচুইটি, এইভাবে 8ম, আচ্ছা 8ম দেখে নিচ্ছি, ফর 8 টু ইনফিনিটি, ঠিক আছে? এখন আমাদের কাজ কি? আমাদের টোটাল 8টা ডিভিডেন্ড বের করতে হবে। এই যে 4 বছর, 3 বছর এবং 8ম বছর, টোটাল আমাদের 8টা বছরের ডিভিডেন্ড বের করবো। আমরা লিখি এক্সপেক্টেড ডিভিডেন্ড, প্রথম বছর বের করলাম D1, D2, D3, D4, D6, sorry, 5, D4,
ক্যালকুলেট করে নিব। তোমরা একটু ক্যালকুলেট করো যদি ভুল হয় বলো। ভাইয়া এটা তো দেখতেছি 2.68, আপনি 7 ভালো করে ও সরি, ভিতরেরটা 1। ভাইয়া এটা 10 হইলো কেন? বুঝছি বুঝছি বুঝছি। লাস্টটা 3.61। এই ছিল আমাদের 8টা ডিভিডেন্ড। তারপরে আমাদের কাজ হলে 7ম বছরের প্রাইস বের করা। 7ম বছরের প্রাইস। এইটা লিখতে ভুলে গেছি, এখানে লিখে নাও। কে ছিল হলো কত কোশ্চেনে? 16% ছিল কে। এই পর্যন্ত শেষ করে আমরা 2টা স্টেপ শেষ করছি, আর একটা স্টেপ বাকি আছে।
দুইটা স্টেপ শেষ, আমরা থার্ড স্টেপে যাব। আমার P7 আসছে 39.97। নিচে 16 থেকে 7 বাদ দিছো 0.07, এর 0.09, হ্যাঁ বাদ দিছি। 3.61 কে 0.09। উপরে হচ্ছে 3.597 হইছে আমার। না না 3.61 হবে, আরো ভালো। মানে 3.37 এর সাথে 1.0, 59। 3.61 নিতে হয়, ঠিক আছে? ভালো করে ক্যালকুলেট। আমার তো হইছে 3.597। 7% হয়েছে হ্যাঁ বাকিদের। বাকির একটু বলো তো কত হয়েছে, 2-3 বার ক্যালকুলেট। স্যার কোনটা? ওই D8, D8 কি ঠিক আছে? স্যার ঠিকই তো আছে। করছে ওইটাই হয় 3.67। ক্যালকুলেট করি দেখি কত আসে।
বলছে 24.39 মিলে গেছে। দশমিকের পর পয়েন্টের মান দিলেও হয়, না দিলেও হয়। কমপ্লিট। বুঝতে পারছি বিষয়টা কিভাবে এটা কি করতে হয়? শেষ? হ্যাঁ, এটা শেষ। এভাবে আমরা ভেঙে করবো। একবার উত্তর বসাই দিব না, একবার উত্তর বসালে ভুল হওয়ার পসিবিলিটি থাকে। ক্লাস কি আজকে শেষ নাকি আরো হবে? বাড়ির কাজ দিব, দেখি একরকম কিছু যদি পাই, না পাইলে তার দিতে পারতেছি না, দেখি একরকম আছে কিনা কিছু। মনে হয় না আছে। 6 আমাদের তাহলে এই পর্যন্ত হয়েছে হলো 10 পর্যন্ত, না 10 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাড়ির কাজ হলো 22 নাম্বার, একদম শেষের অঙ্কটা। 3 নিয়ম একসাথে, অর্থাৎ জিরো গ্রোথ মডেলে এবং ভেরিয়েবল গ্রোথ মডেলে 3টা নিয়ম একসাথে দেয়। একটা অঙ্ক প্র্যাকটিস করলেও তোমাদের এই স্টকের যে 3টা নিয়ম একটা অঙ্কের মধ্যেই আছে, সেটা শেষ হয়ে যাবে। 22 নাম্বার অঙ্কটা 22 তোমরা করে রাখবা, তাহলে আমরা নেক্সট ক্লাসে অঙ্ক শেষ করে দিব। হ্যাঁ, যেগুলো প্রয়োজন আমরা ওইগুলা করবো, যেগুলো কম প্রয়োজন ওগুলো দরকার নেই। নেক্সট ক্লাসে আমরা শেষ করে দিব। 10 পর্যন্ত তো হয়েছে, 22 কাজ, মাঝখানে মনে হয় 11টা থাকে, 11টা বা 12টা থাকে। ওইগুলো যেগুলো আমাদের দরকার ওইগুলো করবো। আজকে এই পর্যন্তই। হ্যাঁ।